নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ডাক্তার, বিশেষ করে আরজি করের ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে আজ সরগরম বাংলা এবং একই সঙ্গে সরগরম রাজনীতিও। জুনিয়র ডাক্তারেরা একদিকে আন্দোলন করছেন এবং সেখানে দাঁড়িয়ে অন্যতম অভিযোগ যেটা শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে যে তারা কেন ওখানে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছেন এবং এর ফলে কোন্নগরের একটি ছেলের নাকি মৃত্যু হয়েছে। এই অভিযোগ করে একের পর এক তৃণমূলের নেতা তারা এক্স হ্যান্ডেলে লিখছেন, তারা ভিডিও করছেন যে এই ছেলেটিকে কেন সে চিকিৎসা পেল না। কোন্নগরের এই ছেলেটি, যদিও নানা প্রশ্ন আছে, সে কোন্নগরে প্রাথমিক চিকিৎসা পেয়েছিল, তারপরে তাকে মেডিকেল কলেজ আনতে বলা হয়েছিল। আমি আজকে সেই প্রসঙ্গে ঢুকছি না। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যে শাসক দলের ছোট বড় মুখপত্র নেতা নানা অভিযোগ জানাচ্ছে। আচ্ছা, এই সমস্যা তো একটা সমাধান করা যায়, যেমন আদালতে মামলা চলছে, মামলা তার মতো করে চলুক, কিন্তু তারা যে দাবি জানিয়েছিল, তার যে দাবিপত্র, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কেন বসছেন না? মুখ্যমন্ত্রী তো একাধারে স্বাস্থ্যমন্ত্রীও। অসুবিধাটা কোথায়? কারণ আমরা দেখেছিলাম মেয়র রোডে যেদিন তৃণমূল ছাত্র পরিষদের সভা ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এদের বলেছিলেন যে আপনারা ডিউটিতে যান বলেও উনি সুপ্রিম কোর্টের একটা রায়ের দিকে বলেছিলেন যে আমরা কোনো কড়া ব্যবস্থা নিচ্ছি না, আর কি সুপ্রিম কোর্ট বলেছে প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতে। তো অন্যান্য দেশের ডাক্তারেরা দেখেছি যে তাদের কাজে যোগ দিয়েছে, কিন্তু আরজি করের ডাক্তারেরা যেহেতু ওটাই ঘটনাস্থল, সেখানে দাঁড়িয়ে এখনো তাদের আন্দোলন চলছে, তাদের ওখানে ধর্ণামঞ্চ হয়েছে। আমার কথা হচ্ছে, তো মুখ্যমন্ত্রী কেন নিজে যেতে পারেন আরজি করে, বা এই জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট তাদের থেকে আলোচনা করতে পারেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। কারণ একাধারে তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি স্বাস্থ্যমন্ত্রীও। সেখানে অসুবিধাটা কোথায়? কারণ মুখ্যমন্ত্রী তো আবেদন করছেন বারবার করে। এদের সঙ্গে বসে এদের যে সমস্ত অভিযোগ জানিয়েছে, চলুন সেগুলো একবার দেখি কি কি আছে। আরজি করের ন্যায় বিচারের, আরজি কর মেডিকেল কলেজের ন্যায় বিচারের দাবিতে লড়াই আমার আপনার সবার বলে তারা যেটা বলেছে, আন্দোলনের যে দাবিসমূহ যারা ডাক্তাররা পেশ করেছে, আমি এই দাবিগুলো পড়ি। আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা এবং ঘৃণ্য ঘটনার উদ্দেশ্য বা মোটিভ সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে তদন্তের আওতায় আনতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার গ্রহণ করে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরাতে হবে। মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজ্যের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলছে। এবার চলুন আমরা দেখি যে এই যে দাবি করেছেন, এই দাবি কতগুলো স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রীর হাতে আছে এখনো পর্যন্ত। প্রথমত যেটা প্রথমে বলেছে, আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দোষী যারা তাদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দিতে হবে। এবং এখন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা এর মনিটরিংয়ে সেটা সিবিআই তদন্ত করছে। ফলে এই পোর্শনটা সিবিআই দেখবে যে তাদের যাতে দ্রুত শাস্তি হয়। হ্যাঁ, একই সঙ্গে সেখানে যদি কলকাতা পুলিশ বা প্রশাসনের কোনো সাপোর্ট দরকার হয় সেটা তারা যেন দেয়। এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা আরজি করে যে আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছিল, সেখানে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলছে তাদের সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হলেও তারা কোনো সাপোর্ট পাচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, যারা চেয়েছে যে তথ্য প্রমাণ লোপাট ও প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতদের প্রত্যেককে চিহ্নিত করে তার বিচার করতে হবে, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে যেটা সন্দীপ ঘোষের
বিরুদ্ধে আর কি ডিপার্টমেন্টাল প্রসিডিং নেওয়া হলো, তাকে সাসপেন্ড করা হয়েছে সন্দীপ ঘোষকে। এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন খারিজের দিকে এগোচ্ছে। মেডিকেল কাউন্সিল একাধিক অভিক দত্ত, বিরূপাক্ষ, সুশান্ত সহ যারা বলা যেতে পারে এই নর্থ বেঙ্গল লবির একের পর এক যারা চালাতেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল ব্যবস্থা নিচ্ছে, তাদের সাসপেন্ড করছে, শোকজ করছে। অনেকে আরো এক ধাপ এগিয়ে বলছেন যে মেডিকেল কাউন্সিলটাই তো ভেঙে দেওয়া উচিত, কারণ এটা ভোট হয়নি, ভোটের নামে আর লুট হয়েছে, ভোট লুট হয়েছে, তাই মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া উচিত। ফলে এই জায়গাটায় এখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারেন, বা তাদের কি পরামর্শ আছে মুখ্যমন্ত্রীর কি, এটা তো কারণ তার হাতে আছে, এটা খুব একটা কঠিন বিষয় নয়, অনায়াসে সেটা করা যেতে পারে যখন অলরেডি মেডিকেল কাউন্সিল এদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এইবার আসি, তৃতীয় নম্বরটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কেন বলছি গুরুত্বপূর্ণ? সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ প্রশাসন তারা বলছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ঠিকই বলেছে সুপ্রিম কোর্ট, 14 তারিখ কলকাতা পুলিশ প্রশাসন যে কাজ করেছে সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ। এটা শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, তার আগে হাইকোর্টও বলেছে একই কথা। এবং সুপ্রিম কোর্ট তো উল্টে বলেছে যে আপনারাই যদি নিজেদের বাঁচাতে না পারেন তাহলে জনগণ আপনার উপর ভরসা করবে কি করে। এবার এর ব্যর্থতার দায়ভার নিয়ে সিপিকে পদত্যাগ করার কথা বলেছে সিপিকে। তো এখনো পর্যন্ত তারা এই নিয়ে লালবাজার অভিযান করেছে, সিপির হাতে এই স্মারকলিপি দিয়ে এসছে আপনি পদত্যাগ করুন, এবং সিপিকে একটা মেরুদণ্ড পর্যন্ত তারা প্রেজেন্ট করেছে যে তার মেরুদণ্ডটা নেমে গেছে। এইটাই সব থেকে কঠিন জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ সিপিকে যদি পদত্যাগ করানো হয় তাহলে অনেক প্রশ্ন সরাসরি উপরের দিকে উঠবে, কারণ এখনো পর্যন্ত সিপির সব কাজকেই সাপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম যদি ধরি 9ই আগস্টের মেয়েটির ধর্ষণ ও খুনের পর তদন্ত, এখনো পর্যন্ত রাজ্য সরকার বা তৃণমূল বলে যাচ্ছে যে একজনই অপরাধী ধরা পড়েছেন এবং ঠিক জায়গায় তদন্ত এগোচ্ছিল, আমরা থাকলে আরো তাড়াতাড়ি সলভ করে দিতে পারতাম। দ্বিতীয়, 14 তারিখের ঘটনার পর সরাসরি কিন্তু এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাম এবং বামকে শুলে চড়িয়েছিলেন এবং বলেছিলেন তারাই এটা ভাঙচুর করেছে। কিন্তু পরবর্তীকালে কলকাতা পুলিশ যারা ধরা পড়েছে তাদের কিন্তু কোন দলের সমর্থক আইডেন্টিফাই করেননি, এবং সেখানে কলকাতা পুলিশের ব্যর্থতা সিপি নিজে মেনে নিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী ঠিক কোন যুক্তিতে সরাবেন? যে যুক্তিতেই সরাতে যান সেটা কিন্তু আলটিমেট তার দিকেই ধাওয়া করবে। এবার এই জায়গাটায় আমার মনে হচ্ছে সব থেকে বড় একটা গাঁট আছে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়তো কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিতে পারেননি, কিন্তু যদি কোনো সিদ্ধান্ত উনি নিতে পারতেন তাহলে হয়তো জনগণের রোষ হয়তো কিছুটা হলেও কমতো, কারণ কলকাতা পুলিশের ওপরেই তাদের রোষ অনেক বেশি। এবার ফোর্থ যেটা বলা হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটাও মুখ্যমন্ত্রী আওতাধীন, স্বাস্থ্যমন্ত্রী কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই ঘটনার পর শুধুমাত্র ওই হসপিটাল নয়, অন্য হসপিটালেও একই অভিযোগ উঠছে। আমরা আগেও দেখেছি যে হসপিটালে কোনো রোগীর মারা গেলে সেখানে সেই ডাক্তারদের মারপিট করা হয়, সেখানে বিভিন্ন মেশিন ভেঙে দেওয়া হয়। সেখানে আজকে আরজিকর হসপিটালে নয় সিআইএসএফ আছে, তারা আপাতত সুরক্ষিত আছে, কিন্তু অন্য হসপিটাল তো সুরক্ষিত নেই। সেখানে একটুখানি পান থেকে চুন খসলেই ডাক্তাররা মারধরের সামনে পড়েন। ফলে আমরা নানা সময় দেখি এটা আর কি, হসপিটালে সুরক্ষা নিশ্চিত করাটা খুব একটা কঠিন কাজ নয়। তৃণমূলের বড় মেজো প্রচুর নেতার পেছনে একাধিক সিকিউরিটি ঘুরে বেড়ায়, তাদের জানি না হয়তো সিকিউরিটি কাজে লাগে বা লাগে না, সেটা তারা দল ঠিক করেছে, সরকার ঠিক করেছে, কিন্তু যারা মানুষকে জীবন দেয় তাদের সিকিউরিটি কেন তাদের দেওয়া হবে না? ফলে এইটাও খুব একটা বড় বিষয় নয়। আর তারপরে ভয়ের রাজনীতি বলেছে বন্ধ করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত করতে হবে। হ্যাঁ, এইটাই ভয়ের রাজনীতি কারা করেন? সেখানে দাঁড়িয়ে সেই যে বললাম নর্থ বেঙ্গল লবি তারা করে। এবং এই যে ভয়ের রাজনীতির মাথায় কে আছে? ডাক্তারদের অভিযোগ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ডাক্তার তিনি নাকি পুরো এই রাজনীতির মাথায় চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত জানা নেই। এবং তার আশকারাতেই সন্দীপ ঘোষ বা তাদের এই বাড়বাড়ন্ত, এবং সন্দীপ ঘোষকে আরজিকরের কাণ্ডের পরও মুখ্যমন্ত্রী
তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ দিয়েছিলেন। তাকে ওখান থেকে সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চাইছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে না দিয়ে ওখানে নিয়ে গিয়েছিলেন। তো এই জায়গাটাতেও একটা ভয়ের, কেউ তো চায় না ডাক্তারি পরীক্ষায় কেন আর কি ভয়ের পরিবেশ থাকবে। তো সেইখানে যে মুখ্যমন্ত্রী গিয়ে তাদের ডাকতেন বা তাদের সঙ্গে বসতেন, তাহলে আমার মনে হয় অনেক সমস্যা সমাধান কিন্তু অনায়াসে করা যেত। কারণ আমরা আগে দেখেছি যে কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, কোনো জায়গায় কোনো সমস্যা হলে, কেউ সমস্যায় পড়লে উনি সেখানে দৌড়ে যেতেন। উনি সেখানে দৌড়ে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাই ব্র্যান্ড ছিল যে যারা অসুবিধায় পড়েছে, বিপদে পড়েছে, সেখানে উনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও গিয়েছেন, বিরোধী দলনেত্রী হিসেবেও একাধিকবার গিয়েছেন। তো এইবার তিনি একবারও কিন্তু, উনি বলছেন কাজে যোগদান করুন, কিন্তু একবারও কিন্তু তাদের নবান্নে ডাকছেন না। আমি বুঝতে পারি আরজি করে গিয়ে ওনার বসাটা হয়তো এই মুহূর্তে একটু চাপের, কারণ কোনোটাই পুরো হাতে নেই, কোথায় কি ধ্বনি উঠবে কেউ জানে না। একইভাবে আপনাদের হয়তো মনে আছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোটে জিতলে সন্দেশখালী উনি যাবেন। আজ পর্যন্ত কিন্তু উনি সন্দেশখালীতে যেতে পারেননি, কারণ এখনো ওখানে অসন্তোষটা আছে। ভোটে জিতলেও সন্দেশখালী বিধানসভায় কিন্তু অসন্তোষটা যায়নি। তো এখানে দাঁড়িয়ে এটা যদি ডাক্তারদের ডাকা হয় এবং তাদের এই দাবিগুলোর ডাক্তাররা যদি বোঝেন যে এই প্রশাসন সচেষ্ট, এই প্রশাসন চায় যে তারা যে দাবিপত্র রেখেছে সেই দাবিগুলো সমাধান, এই রাস্তায় যেতে প্রশাসন আগ্রহী, আমার মনে হয় তাহলে হয়তো তাদের যে কর্মবিরতি চলছে, তাদের যে আরজি করে আন্দোলন চলছে, সেটা হয়তো অনেকটা নিউট্রালাইজ করে দেওয়া যেত বা করা সম্ভব মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে। ওই তৃণমূলের নেতারা কি বলছেন, ওই 4টে এই হসপিটালে কেন চিকিৎসা হচ্ছে না বলে তাদের উপর একটা চাপ সৃষ্টি করলেন। এইভাবে কিন্তু আন্দোলন উঠবে না, বরঞ্চ আন্দোলন আরও তীব্র হবে এই কারণেই যে প্রশাসন তাদের সঙ্গে আলোচনা যদি করে সমাধানের রাস্তায় যেতে পারতো, তাহলে অনেক বেশি এই সমস্যা তাড়াতাড়ি মিটতো। সেটা না করে শাসক দলের নেতারা যদি ক্রমাগত তাদের আক্রমণ করে যায়, তাহলে কিন্তু পরিস্থিতিটা এখনই অনেক দূর হাতের বাইরে বেরিয়ে গেছে, তাহলে আগামী দিনে কিন্তু আরও দ্রুততার সঙ্গে হাতের বাইরে বেরিয়ে যাবে। জানি না, আর মুখ্যমন্ত্রী যদি নিজেও বসতে না পারেন, তাহলে নবান্নে উনি তো, আমরা যখন এই প্রতিবেদন করছি রোববার, সোমবার দিনই তো উনি বিরাট বৈঠক ডেকেছেন, সব দপ্তরের সচিবদের ডাকা হয়েছে, সমস্ত পুলিশ কমিশনার, ডিজি তারা থাকবেন। উনি একটা ঝাঁকুনি দিতে চান যে সরকারের যে ভাবমূর্তির ইমেজে যে ধাক্কা লেগেছে, সেই সঙ্গে এই ছেলেগুলোকে যদি ডাকতেন বা নিদেন পক্ষে যদি নবান্নে স্বাস্থ্য সচিব বা অন্যান্য প্রত্যেক যারা স্বাস্থ্য কর্তা আছেন স্বাস্থ্য ভবনে, তারা নিয়ে বসতেন, আমার মনে হয় সমস্যার কিন্তু সমাধান হতো। কিন্তু সেই সমাধানের দিকে না গিয়ে শুধুমাত্র বিবৃতি দিয়ে বা তৃণমূলের কিছু নেতাকে দিয়ে পিছনে লাগিয়ে পরিস্থিতি কিন্তু আরও জটিল হবে, আরও জটিল হতে বাধ্য। মুখ্যমন্ত্রী কি ওনাদের সঙ্গে বসবেন বা মুখ্যমন্ত্রী কি ওনাদের আমন্ত্রণ জানাবেন? দেখার সেটা উনি পারেন কিনা, এবং পারলেও কতদিনে পারেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।